প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা, তিনি সহজে পদত্যাগ করবেন না। রীতিমতো ঘূর্ণিঝড় বইছে বাংলাদেশের রাজনীতিতে, এর মাঝে সমাধানের পথ খোঁজা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা আকাশ থেকে মাটিতে নামিয়ে নিয়ে এসেছি। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে নতুন তথ্য এসেছে। গভীর রাতে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। দেশবাসী আতঙ্কে, অনেকে ডক্টর ইউনূসের পক্ষে রাজপথেও নেমেছে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। পদত্যাগের ভাবনার কথা এবার সরাসরি অস্বীকার করা হলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, এমনকি তিনি চলে যাবেন সেটাই বলেনি। ঈদের থেকেও বড় খুশির কারণ, দর্শক বন্ধুরা, বলতেছিলাম সমন্বয়ক সার্জিস আলমের কথা। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সমন্বয়ক সার্জিস আলম তিনি গ্রেফতার হতে যাচ্ছেন। কেন? কারণ হাইকোর্টকে অবমাননা করাতে। ডক্টর ইউনূস তিনি যে আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ, এ নিয়ে কোনো সন্দেহ নাই, অনেক মেধাবী। ইউনূসের পদত্যাগের নাটক সে তো শেষ হলো, কিন্তু পদত্যাগের নাটক যেটা রচনা হয়েছিল তার কারণ কি? কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করছেন নাকি করছেন না, এই ধরনের সংশয় আজ সকাল পর্যন্ত মোটামুটি ছিল, এটা বলা যায়। তারপর পরিকল্পনা মন্ত্রী যে ব্রিফ করেছেন তাতে বোঝা যায় সরকার ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না অন্তত এই যাত্রা। এবং আজই পরের দিকে বিএনপি এবং জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আছে। ডক্টর ইউনূসের বিষয়টা নিয়ে বিএনপি কি করবে, কি করা উচিত, এটা বিএনপি বুঝে উঠতে পারছে না। বিএনপি ইন্টারনালি ক্রাইসিসে পড়েছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে। যেমন কেউ বলছেন যে পদত্যাগ করুক, আমরা বরং পদত্যাগের পক্ষে বলি। আবার কেউ বলছে না পদত্যাগ করতে দিলে তাহলে আমাদের কপালে বিপদ আছে। সরকারের সাথে আর্মির দূরত্ব সৃষ্টি করার জন্য এই কাপালিকরা, ইন্ডিয়াপন্থী ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা হেন কোনো পন্থা নাই, হীন পন্থা নাই যা অপপ্রচার করেন সেনাবাহিনীর বিরুদ্ধে। ডক্টর ইউনূসের সম্পর্কে আমি কম কথা বলিনি, তার পক্ষে আমরা কি পেয়েছি তার কাছ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরেই ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে অনেক গুঞ্জন শুনতে পাচ্ছিলাম। এই মুহূর্তে কিন্তু এইসব ক্লিয়ার হয় এবং কেন ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে এত কথা হচ্ছে। এবং ডক্টর ইউনূস তিনি কিন্তু একটা বৈঠক করেন এবং তার বৈঠক থেকেও অনেক তথ্য আসে। দর্শক শ্রোতা, অনেকে বলতেছে যে ডক্টর ইউনূস নাকি তিনি বলেন নাই পদত্যাগ করার কথা। আবার অনেকে বলতেছে ডক্টর ইউনূস পদত্যাগ করার কথা বলেছেন এবং তিনি আমাদের দেশকে শান্ত করতে এই কথাটাই বলেছেন। গাইজ, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে এবং ক্ষমতার চেয়ারটি নিয়ে এক প্রকার যে টানাটানি হচ্ছে, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। এই বিষয়গুলো নিয়ে সকল নেতাকর্মীরা কি বলতেছে এবং ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর কি হয়েছে, আজ গভীর রাতেও কিন্তু অনেক ঘটনা ঘটতেছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। সারা দেশ জুড়ে একটা গুমোট পরিবেশ, তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে, সে বিষয়ে আমি পরে বলছি। তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না, তারপরে উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কোনো কথাবার্তা হয়েছে কিনা। তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক, যদিও বলেছেন যে না তিনি যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি। অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন কোনো কথা বলেনি যে তিনি চলে যাবেন, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব, বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি। এই হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা। এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কুলু পেতে আছেন, সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা, শুধু বললেন, তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বেশ কর্তৃত্ব দেখানো যে ব্যক্তি, তিনি তার কাছেও প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা। তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে। কি নিয়ে আলোচনা হয়েছে? সংস্কার নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। এই যে একটু আগে আমি বলছিলাম বেশ কর্তৃত্বের অধিকারী উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, তার হাবভাব গত 9 মাসে আমরা যা দেখেছি,
কখনো কোনো মনে হয়েছে যে তিনি গভর্নমেন্ট লিড করছেন। যাই হোক, তিনি বলেছেন, তার মুখ থেকে বেরিয়েছে যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি মুখে কুলু পেটেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা অথবা। দর্শক, বাংলাদেশের রাজনীতির অবস্থা খুব একটা ভালো নয়, নড়বড়ে অবস্থা, রীতিমতো ঘূর্ণিঝড় বইছে বাংলাদেশের রাজনীতিতে। এর মাঝে সমাধানের পথ খোঁজা হচ্ছে, নানা ধরনের নাটক আমরা দেখছি। জুলাই আন্দোলন, মার্চ ফর ইউনুস এই কর্মসূচি হাতে নিয়েছে। মধ্যরাতে বিভিন্ন গণমাধ্যম দেখলাম ফাঁকা শাহবাগে সেই কর্মসূচি ঘোষণা যে করেছে তারা, সেটা লাইভ করছে। গণমাধ্যমের আসলে খেয়ে দেয়ে কাজ আছে কিনা এই ধরনের লাইভ করা। মার্চ ফর ইউনুস যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেখানে সাংবাদিক সম্মেলনে, ওপেন ফিল্ডে সাংবাদিক সম্মেলনে আমরা 4-5 জন মানুষকে দেখেছি। সব মিলিয়ে এইরকম কর্মসূচি হলে হাস্যকর পরিস্থিতিও তৈরি হতে পারে যদি জনসমর্থন জনসমাগম না ঘটানো যেতে পারে। এরকম মুহূর্তেই, এরকম পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, বড় দল বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠক করছেন রাতে। সেই বৈঠকের আগে পর্যন্ত বলা যাচ্ছে না কি হচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়া এবং বাংলাদেশের রাজনীতির টালমাটাল অবস্থা বিশ্ব গণমাধ্যমে চলে এসেছে। বিশ্ব গণমাধ্যম সেটাকে লিড নিউজ করেছে। অনেক গণমাধ্যমে এই খবর এসেছে, ভারতের পত্রিকাগুলো সহ বিভিন্ন দেশের পত্রিকাতে এই খবর এসেছে। তবে ইম্পর্টেন্ট খবরের মধ্যে নিউ ইয়র্ক টাইমস, সেখানে একটা বড় প্রতিবেদন তুলে ধরা হয়েছে। সেই প্রতিবেদন নিয়েই কথা বলবো এই ভিডিওতে। বলছিলাম, সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পদত্যাগ নিয়ে বিশ্ব গণমাধ্যমে শোরগোল শুরু হয়েছে। প্রফেসর ইউনূস যেহেতু আন্তর্জাতিক আইকন, সেহেতু তার এই ব্যাপারটা আরও বেশি গুরুত্ব পাবে, এটাই স্বাভাবিক। নিউ ইয়র্ক টাইমস এই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করেছে। নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। নিউ ইয়র্ক টাইমস ইংরেজিতে যে শিরোনাম করেছে তার প্রচ্ছদটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলতে চাচ্ছে যে নির্বাচন নিয়ে নানা রকমের চাপ, সেই চাপের মুখে প্রফেসর ইউনূস পদত্যাগের এক ধরনের হুমকি দিয়েছেন, পদত্যাগ করতে চেয়েছেন। তাতে করে বাংলাদেশের রাজনৈতিক একটা অচল অবস্থা তৈরি হওয়ার পর্যায়ে চলে এসেছে। তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অচল অবস্থা তৈরি হবে, বাংলাদেশের রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এবং সেই প্রতিবেদনে গত 2 দিনে যা কিছু ঘটেছে, পদত্যাগ করতে চাওয়ার আগের রাত থেকে গতকালকে সারা দিন যা কিছু ঘটেছে সেই ব্যাপারগুলো উঠে এসেছে। প্রতিবেদনে তারা বলছে যে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রম কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষের গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করছিলেন। এভাবে আন্তর্জাতিক সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয় তখন রাস্তাঘাটে রক্তপাত চলছিল। কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করেছেন। এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন। ঈদের থেকেও বড় খুশির কারণ, দর্শক বন্ধুরা, বলতেছিলাম সমন্বয়ক সার্জিস আলমের কথা। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সমন্বয়ক সার্জিস আলম তিনি গ্রেফতার হতে যাচ্ছেন। কেন? কারণ হাইকোর্টকে অবমাননা করাতে। তিনি কি কারণে হাইকোর্টকে অবমাননা করলো? কারণ হচ্ছে বিএনপির আপনার মেয়র ইশরাককে কেন্দ্র করে সার্জিস তার ভেরিফাইড ফেসবুকের পেজে একটা স্ট্যাটাস দেন যে মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই হাইকোর্ট থাকা বা না থাকা সমান কথা যদি মব তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া যায়। দ্যাট মিনস তিনি আপনার হাইকোর্টকে আপনার টোটালি দালাল বানিয়ে দিলেন যে এই অন্তর্বর্তীকালের সরকারের অধীনে বর্তমানও এখন পর্যন্ত আওয়ামী দালাল আগে ছিল, মানে সমন্বয়কদের তথাকথিত কথা। এখন তারা বলতেছে যে সেম ভাবে বিএনপিরও হাইকোর্ট দালালি করতেছে। এটার এগেনস্টেই বর্তমান হাইকোর্টের যে আইনজীবী তারাই বর্তমান সমন্বয়ক সার্জিস আলমের এগেনস্টে একটি মামলা দায়ের করলেন যে সমন্বয়ক সার্জিস আলমকে অবশ্যই এটা স্পষ্ট বার্তা সাংবাদিক সম্মেলনে দিতে হবে, তাকে ক্ষমা চেতে হবে। তিনি যদি এই কথাকে কেন্দ্র করে তিনি জাতির উদ্দেশ্যে বা সাংবাদিক সম্মেলন করে তিনি যদি আপনার ক্ষমা না চান তাহলে তাকে গ্রেফতার করতে হবে। এখন কথা হচ্ছে ভাই,
আপনার ঢাকা হাইকোর্টের আইনজীবী সমন্বয়ক সার্জিস আলমের নামে মামলা দায়ের করে, মানহানি মামলা। হাইকোর্টের এটা ভাই আমি তো আইনজীবী মানুষ না, যাই হোক তারা মামলা দায়ের করে। এখন সেই মামলাকে কেন্দ্র করেই সমন্বয়ক সার্জিস আলমকে একটু কথাটা বোঝার চেষ্টা করবেন, তাকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে তাকে ক্ষমা চাইতে হবে যে আমি যেই স্ট্যাটাসটা দিছি এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। এখন কথা হচ্ছে ভাই, তার যে বয়স, মানে তার যে কথার যেই আপনার চুরুট চুরুট রে ভাই, তাই না? মানে মুরব্বী দেখে না, গুরুজন দেখে না, শিক্ষক দেখে না, কাউকে দেখে না, মানে তিনি জবর বাল ছিল। আর তিনি হচ্ছে বাংলাদেশের মানে কি শ্রেষ্ঠ জাতির পিতা হয়ে গেছে। অতএব আমাকে কাউকে গুনতে হবে না। কিন্তু এখন তাকে গণাই দিচ্ছে হাইকোর্ট কিংবা বিএনপির এই চাপের মুখে। এখন কথা হচ্ছে, সার্জিস কি ক্ষমা চাবে? যদি ক্ষমা চায় তাহলে ভালো, আর যদি সার্জিস আলম আপনার ক্ষমা না চায় তাহলে কি হবে? গ্রেফতার হবে। কেন হবে? হাইকোর্টকে অবমাননা করাতে। যে মত তৈরি করে যদি হাইকোর্টের রায় পাওয়া যায় তাহলে এই হাইকোর্ট কোন কাজে দিবে? জনগণের। আচ্ছা, ইশরাক কি মব তৈরি করে আপনার করছে বলেন তো? আচ্ছা, ধরে নিলাম যে ইশরাক মব তৈরি করে তার যে মেয়রের যে পদটা, সেই পদটা তিনি আপনার নিতে চাইছে। তবে কথা হচ্ছে ভাই, তিনি তো কোনো কিছু ভাঙচুর করে নাই, তিনি তো মেট্রো রেলও পুরায় নাই, তিনি তো ঢাকার বড় বড় আপনার অফিস আদালত সেখানেও তিনি আক্রমণ করে নাই। কিন্তু তারপরেও এই সমন্বয়ক আপনার কেন বলতেছে যে যদি মব তৈরি করে যদি হাইকোর্টের রায় পাওয়া যায় তাহলে এই হাইকোর্টের প্রয়োজন কি? কেন বললো? কই বিএনপি তো দেখলাম না যে অফিস আদালত পুরাই দিল, গাড়ি বাড়ি পুরাই দিল, কোনো এনসিপির পার্টি পুরাই দিল, করছে? করে তো নাই। তারা শান্তি বজায় রেখে ঢাকার রাজপথে আন্দোলন করছে। আর এই সমন্বয়কারীরা এটাকেই বলতেছে যে মব তৈরি করে যদি হাইকোর্টের রায় পাওয়া যায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করছেন নাকি করছেন না, এই ধরনের সংশয় আজ সকাল পর্যন্ত মোটামুটি ছিল, এটা বলা যায়। কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ লোকজন এই আলাপ সামনে আনছেন, এবং এটার ভিত্তিও আছে। কারণ আজ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল যেটা, ওটার বৈঠক ছিল, সেখানে ফর্মাল বৈঠকের পর উপদেষ্টা পরিষদের ইনফর্মাল বৈঠক আছে, এরকম কথা আমরা জানতে পারি। এবং সেই ইনফর্মাল বৈঠকটা হয়েছে, এবং সেটার পর পরিকল্পনা মন্ত্রী যে ব্রিফ করেছেন তাতে বোঝা যায় সরকার, মানে প্রধান উপদেষ্টা, সরকার এভাবে বলা ঠিক না, ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না অন্তত এই যাত্রা। এবং আজই পরের দিকে বিএনপি এবং জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আছে, সেখানেও নিশ্চয়ই আরও অনেক কথাবার্তা হবে, আরও অনেক কিছু তখন বোঝা যাবে। কিন্তু কয়েকটা কথা আমরা একটু স্পষ্ট করে বলবো। ডক্টর ইউনূস যা ঘটলো, উনি যা করেছেন, যা ঘটিয়েছেন, সেই প্রেক্ষাপটে উনি যা চেয়েছেন সেই চাওয়াটা আমরা পূর্ণ করব কি করব না। পরিকল্পনা উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু জানি। তিনি বলছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন, উনি বলেননি উনি পদত্যাগ করবেন, অন্য উপদেষ্টারাও থাকছেন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করতে এসেছি। তিনি আরও বলেন এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। উনি বলছেন এর উপরে তো আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, যেসব প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। তিনি বলেন বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার, সে কাজেও কি প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। এবং উনি লক্ষ্য অর্জনে সবাইকে একসাথে হতে বলছেন এবং বলছেন এটা তো আমাদের একার দায়িত্ব না। আমি এইটুকুতে আপাতত থামি। উনি আরও কিছু কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে রিলেটেড কথা এগুলো। প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করতে পারেন এই সম্ভাবনার কথা বলছেন জনাব নাহিদ ইসলাম তার সাথে দেখা করার পর, তখন একটা ভিডিওতে আমি বলেছি যে দুটো অপশনই আছে, আসলে বেশি অপশন নাই। একটা হলো উনি সত্যি পদত্যাগ করতে চান, উনি খুবই ক্ষুব্ধ হয়েছেন দৃশ্যত সেনাবাহিনী প্রধানের বক্তব্য, এবং বিএনপি দুদিনের জন্য মাঠে ছিল। এর আগে শত শত বার মাঠে নামা হয়েছে, 2-4 জন 10 জন মিলেও ঢাকা ব্লক করে দেওয়া হয়েছে। উনি রাগ করেননি, উনি বিএনপি যখন নেমেছে, বিএনপিও এই অর্থে না, ইশরাকের কিছু সমর্থক ভিন্ন ব্যানারে হলো, ওনারা বিএনপির লোক, আমরা এভাবেই পড়বো এটাকে। তো এটা উনি খুবই ওনার খারাপ লেগেছে, ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। তখন বলেছিলাম যে উনি যদি সত্যি চলে যেতে চান সেটা খুবই শিশুতোষ আচরণ হবে, এরকম খুবই টার্মোয়েল একটা টাইমে তিনি এই দায়িত্ব নিয়েছেন, এবং এই দায়িত্ব নেওয়ার পর তার এই ধরনের আচরণ কোনোভাবেই করা উচিত না। আর একটা অপশন ছিল যেটা এক ধরনের ড্রামা, এক ধরনের চালাকি, যেটার মাধ্যমে আসলে উনি এই পরিস্থিতি তৈরি করলেন সো দ্যাট অল দ্য পিপল গেট ফ্রাইটেন্ড। কেন তারা ভয় পাবে? যে উনি যা করতে চান তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়। এটা উনি হয়তো আরেক দিক থেকে চেয়েছেন, এটাই সম্ভবত তার চাওয়া বলে আমার ধারণা। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা কথা খুব ক্লিয়ার, প্রধান উপদেষ্টা থাকতে হবে, থাকা উচিত হবে, সেটা আমরা মনে করি। আমি প্রথম থেকে এই কথা বলছি, সব কিছুর পরও আমি মনে করি আমাদের এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা সেটা ডক্টর ইউনূসের হাতেই হওয়া উচিত, অ্যান্ড হি ইজ দ্য স্টিল সো ফার দ্য সেফেস্ট পারসন। তো তাকে থাকতে হবে, কিন্তু তার হাতে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পক্ষে আমরা নই। মানে উনি যা ইচ্ছে তা করতে পারেন। তার প্রেস উপদেষ্টা টকশোতে যেভাবে বলেছেন দে হ্যাভ গট দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল আবার এভরিথিং, তখন উনি আবার ক্লিয়ার করেছেন এভরিথিং না। এই সরকারকে
আমরা এভরিথিং করার কোনো ম্যান্ডেট দিচ্ছি না, তাদের কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না। ইভেন শেষ পর্যন্ত যদি ব্ল্যাঙ্ক চেক না পেয়ে ডক্টর ইউনূস পদত্যাগও করতে চান, তারপরে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যাবে না। ব্ল্যাঙ্ক চেক আমরা একটা নির্বাচিত সরকারকেই দিতে প্রস্তুত নই, বহু হয়েছে। প্রত্যেকটা নির্বাচিত সরকার সবকিছু করতে পারে। বিজেপির গত সরকারটার কথা বলছি, সবচেয়ে বেশি আসন নিয়ে ইতিহাসে তাদের এবার তো কমে গেছে, তার আগের সরকারটার কথা বলছি, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা, তার দল সহ সংবিধান সংশোধন করার মতো পরিস্থিতি নিয়ে ক্ষমতায় এসেছে, তার জোট সহ। সেই দল তো যা ইচ্ছা তা করতে পারে নাই। কৃষি আইনের কথা আমাদের মনে আছে না? সেই কৃষি আইন করে সেটা নিয়ে যে সংকট হয়েছিল, এবং সেই সংকটের পর ফাইনালি দেখা গেছে কৃষকদের আন্দোলনের মুখে সেই আইন প্রত্যাহার করে মোদিকে হাত জোড় করে ক্ষমা চাইতে হয়েছিল। সো চাইলেই যে কোনো কিছু বা এভরিথিং নির্বাচিত সরকারই পারে না। আর এখানে একটা অনির্বাচিত সরকার, এবং শুধু সেটা না, যে সরকারটা কিছু ভেস্টেড ইন্টারেস্ট গোষ্ঠীর খপ্পরে পড়েছে, এটা স্পষ্টভাবে ভিজিবল এখন, সেই সরকারকে সবকিছু ছেড়ে দেওয়ার কোনো মানেই আসে না, প্রশ্নই ওঠে না। দর্শক বন্ধুরা, 19 জন উপদেষ্টার একসাথে আপনার একটা বৈঠক হয় আজকে। বৈঠকটা কেন্দ্র করে আপনার গতকালকে যেই ইউনূসের পদত্যাগের দাবির যে বা পদত্যাগ তিনি করতেছে, এই যে গুঞ্জনটা, এটা নিয়ে আমরা অনেকেই ভাবছিলাম যে এই বৈঠকে ডক্টর ইউনূস তিনি তার শেষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি তিনি আজকে নিয়ে ফেলবেন। হ্যাঁ, তিনি আজকে সেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে, কিন্তু কি সেই সিদ্ধান্ত, এটাই আমি আপনাদেরকে জানাবো। তার আগে বলেনি যে এই 19 জন আপনার উপদেষ্টা এই বৈঠকে ছিল, এবং আদার্স আরো অনেকেই ছিল, সেনাবাহিনীর পক্ষে থেকেও আরো অনেকেই ছিল। তবে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করতেছে না, এটা নিশ্চিত। এবং এর সাথে আপনার ডক্টর ইউনূস তিনি বলেন যে আমার যে লক্ষ্য কিংবা আমরা যে লক্ষ্য নিয়ে আপনার তারা যে চেয়ারটিতে বসছে, সেই লক্ষ্যটি তারা বাস্তবায়নে রূপান্তরিত করবে। তার সাথে তারা আরো বলে যে সাংবাদিক সম্মেলনে তারা যখন নাকি ওইখান থেকে একে একে সবাই বের হয়ে আসে, যখন নাকি জিজ্ঞাসা করা হয় যে ডক্টর ইউনূস গতকালকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি যখন নাকি বলে যে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবেন, এই বিষয়ে কেউ কোনো কথা বলে না। তবে আরো একটি আপনার রহস্যকর ঘটনা, সেটি হচ্ছে যখন নাকি সাংবাদিক ভাইয়েরা এই মিটিংকে কেন্দ্র করে যখন নাকি বৈঠকটা শেষ হয়, বৈঠক শেষ হওয়াকালীন আপনার সাংবাদিক ভাইয়েরা 19 জন উপদেষ্টাকে মানে একে একে সবাইকে জিজ্ঞাসা করা হয়, কেউ কোনো কথা বলে নাই। সবার মুখ মানে মনে হয় যে আপনার ঠাটা পড়ছে। এটা কিন্তু আসলে চিন্তার বিষয়, কিংবা জানি না আসলে কি হতে যাচ্ছে। কিন্তু কেন তাদের মুখে তালা আর তাদের চেহারাতেও আপনার এতটাই দুশ্চিন্তা দেখা গেছে যে আপনার 1 বছরে এই ধরনের দুশ্চিন্তার ভিতরে তারা এর আগে তাদের চেহারাতে কিন্তু দেখা যায় না। মানে 5ই আগস্টের পর থেকে তাদের চেহারার ভিতরে এই দুশ্চিন্তা কিন্তু দেখা যায় নাই। আসলে এই দুশ্চিন্তার কারণ কি? কেন কোনো উপদেষ্টা আপনার সাংবাদিকদের সামনে তাদের মুখ খুললো না এই বৈঠককে কেন্দ্র করে? ডক্টর ইউনূসই বা কি এমন আপনার এই সিক্রেট যে বৈঠকটা, এই বৈঠকে কি এমন দিক নির্দেশনা দিছে, কিংবা ডক্টর ইউনূসই কি এমন আসলে জনগণের জন্য সামনে স্টেপ নিতে যাচ্ছে, কিংবা তিনি আসলে আর কতদিন থাকবে, তিনি কি এই ধরনের টাইমলাইন কি তিনি বেঁধে দিলেন কিনা, এটাও কিন্তু চিন্তার বিষয়। কারণ যেহেতু কোনো উপদেষ্টা তাদের মুখ জবানি টোটালি বন্ধ হয়ে যায়, এই 19 জন উপদেষ্টা আসিফ ভুঁইয়া থেকে শুরু করে আপনার আরো অনেকেই ছিল, সবার মুখ বন্ধ হয়ে যায়, তারা কেউ কোনো কথা বলে নাই। তার মানে বাংলাদেশে আপনার বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে, এটা কিন্তু আমরা বর্তমান বুঝতে পারছি। কারণ সেনা প্রধান তিনি তার নিজ ভূমিকায় ফিরে আসছে, এবং আপনার সেনা প্রধানের বা 3 বাহিনীর প্রধান তারাও কিন্তু একত্রে, কেউ আপনার ডক্টর ইউনূসকে চায় না, তারা সবাই চায় দ্রুত নির্বাচন, আর উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার চায় আরো দীর্ঘমেয়াদীভাবে থেকে সংস্কার করা। আসলে তারা যে কতটুকু সংস্কার করছে এটা তো আমি আপনি বা আমরা সবাই তো খুব মানে ভালোভাবে কিন্তু বুঝতে পারতেছি। তবে বড় কিছু যে হতে যাচ্ছে কিংবা হয়েছে এই বৈঠককে কেন্দ্র করে, এটা কিন্তু ভাই স্পষ্ট। কারণ 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত এই অন্তর্বর্তীকালে সরকারের যত কটা উপদেষ্টা আছে বা সমন্বয়ক আছে, তাদের কারো কপালে কিন্তু ভাঁজ পড়েনি। তাদের কপালে সেই বাস বা দুশ্চিন্তার যে ঘটনাটা, সেটা কিন্তু ভাই স্পষ্টভাবে বর্তমান দেখা যাচ্ছে। তার মানে কি বাংলাদেশে কি মানে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে? বর্তমান বিএনপি আপনার চাচ্ছে দ্রুত নির্বাচন, সেনা প্রধান তারাও চাচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে তারা বেড়াকে ফিরে যাওয়ার জন্য সেনাবাহিনী আর রাজপথে থাকবে না, তারা তাদের নিজ কাজে তারা ফিরে যেতে চায়। আসল ঘটনা কি? আওয়ামী লীগ সরকার পতনের ঠিক আগ মুহূর্তে একটা গণমাধ্যম খুব বড় ভূমিকা রেখেছিল। বেনজির ইস্যুটা যারা সামনে নিয়ে আসছিল, এরপরে ধারাবাহিক একের পর এক কর্মকাণ্ড আসতে থাকে, এবং কি গণমাধ্যমটা সাহসিকতার সহিত সেগুলো প্রকাশও করতে থাকে। পত্রিকার নাম হচ্ছে কালের কণ্ঠ, বসুন্ধরা গ্রুপের আওতাধীন একটা গণমাধ্যম কালের কণ্ঠ। গতকালকে হঠাৎ করেই কালের কণ্ঠে, আমার মনে হয় যে বাংলাদেশে চলমান যে গণমাধ্যমগুলো আছে এর মাঝখানে কালের কণ্ঠই হঠাৎ করে গেল 9-10 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পদটাতে বসার পর কি কি সুযোগ সুবিধা নিয়েছেন, অথবা তারই 10 মাসের শাসনের আমলে তিনি যতটা সুযোগ সুবিধা পেয়েছেন
দেশের জনগণকে এর বিপরীতে অ্যাজ এ পার্সন প্রত্যেকটা মানুষ কি কি সুযোগ সুবিধা পাইছে। এখন কেন এগুলো আলোচনায় আসা শুরু হলো? মেইন কারণ হচ্ছে আপনি ক্ষমতায় যখন আসেন আপনার জন্য আইন, আদালত, রাষ্ট্র এক সিস্টেমে হাঁটে, এটা আমরা প্রত্যেক সরকারের সময় দেখি। আবার যখন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, আপনি কোথায় কার জমি নিছেন, কোথায় ফ্ল্যাট পাইছেন, কোথায় আপনার ব্যাংকে 2 কোটি টাকা এতিমখানা ঢুকলো, সেগুলোর জন্য আপনার কয় বছরের পানিশমেন্ট দেওয়া যাবে, এরকম সিস্টেম আমরা কিন্তু দেখছি, তাই না? এখন যেমন আওয়ামী লীগের প্রতিটা ফাইল, পুঙ্খানুপুঙ্খ লাইন, দুর্নীতির গল্প আসতেছে গণমাধ্যমে, বাট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এগুলোর নামগন্ধ ছিল না। ডক্টর ইউনূসকে নিয়ে ছিল, কিন্তু তিনি আবার ক্ষমতায় আসার পরপরই সব নাই হওয়া শুরু হলো। এমনকি অনেকে দুষ্টামি করে বলেন যে ওয়াজের মাঠেও এখন অনেক কিছু নিয়ে নাকি ওয়াজ হয় না। আচ্ছা, যাই হোক, আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিমাণ কোণঠাসা ছিল তা সারা পৃথিবী দেখছে। বাট প্রেক্ষাপট বদলে যায়, যদি থাকে নসিবে আপনি আসিবে 5ই আগস্ট। 5ই আগস্টের পর একে একে নানান সুযোগ সুবিধা পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, মানে ওনার মালিকানাধীন অথবা ওনার সাথে কানেক্টিভিটি আছে। চলুন দেখি। আমরা দেখছি যে এ নিয়ে হঠাৎ করেই গণমাধ্যমে কিছুটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যখন বিএনপির সাথে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে তখনই এই বিষয়গুলো সামনে আসলো। আপনার 8ই আগস্ট বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অনুমোদন এবং সুবিধা পেতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের কয়েক মাসে নিবন্ধন, অনুমোদন, কর ছাড় সহ বেশ কিছু সুবিধা পেয়েছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকায় গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও অনুমোদন পেয়েছে। সেই সঙ্গে রয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর লাইসেন্স, এছাড়া গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করে দেওয়া এবং সরকারিভাবে ব্যাংকে শেয়ারের পরিমাণ অতীতে যেটা ছিল 25% সেটা কমিয়ে 10% করা হয়েছে। এখন ডক্টর ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন এবং অর্থ পাচারের মামলাও দ্রুত খারিজ হয়ে যাওয়ায় অনেকে এটা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। গ্রামীণ ইউনিভার্সিটি নামে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি গ্রামীণ ট্রাস্টের অধীনেই চলবে। 2024 সালের 17 ডিসেম্বর আবেদন জমা দেওয়ার 3 মাসের মধ্যেই এটি অনুমোদন পায়, মানে তিনি ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে এটা অনুমোদন পেয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে অনুমোদিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি উনি ক্ষমতায় আসার পর। 2025 সালের জানুয়ারিতে মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বিএমইটি থেকে একটি লাভজনক জনশক্তি রপ্তানির লাইসেন্স RL নাম্বার 2806 পায় এবং এপ্রিল মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনালের রিক্রুটিং এজেন্সিজের সদস্য পদ লাভ করে ওনার এই প্রতিষ্ঠানটি। আর আপনার 2009 সালে যখন এটা নিয়ে অতীতে আবেদন করা হয়, রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকার এটার কিন্তু অনুমোদন দেয়নি। ইউনূস সরকার যে কারণে বৈধ নয়, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আলাপটি আবার নতুন করে উদয় হচ্ছে। ইউনূস সরকার গঠিত হবার পরপর উদয় হয়েছিল, কিন্তু আবার এটি নতুন করে উদয় হবার সঙ্গত কারণ আছে বিধায় আমিও এই বিষয়টি নিয়ে আলাপ করতে এসেছি। ইউনূস সরকার যে মুহূর্তে পদত্যাগের আলোচনা হচ্ছে, টক অব দ্য কান্ট্রি, টক অব দ্য ওয়ার্ল্ড, সেই মুহূর্তে আসলে আবারও আলাপটি করতে হচ্ছে যে ইউনূস সরকারকে আসলে বৈধ কিনা। এই প্রশ্নটা কিন্তু মোটা দাগে আছে। গত 10 মাস যাবৎ আমাদেরকে নানা রকম 9-6 বুঝিয়ে একটা গোজামিলের শাসনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিগত আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যে পদত্যাগ করেননি, এটিও ইতিমধ্যেও প্রকাশিত। মহামান্য রাষ্ট্রপতির বয়ান থেকেই আমরা কয়েক মাস আগে জানতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। পদত্যাগ না করলে তাহলে তিনি বৈধ প্রধানমন্ত্রী। ঠিক তেমনি ভাবে নতুন করে উদয় হবার কারণ হচ্ছে, 2 দিন আগে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি তালিকা প্রকাশ করেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে 626 জন বেসামরিক মানুষ, পুলিশ, রাজনীতিবিদ, বিচারপতি এবং বিভিন্ন পেশার 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। এই 626 জনের মধ্যে কয়েকজন সর্বোচ্চ আদালতের, এমনকি সর্বোচ্চ বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিত্ব সেখানে আছেন, যেমন মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং মাননীয় আপিল বিভাগের মাননীয় বিচারপতি এনায়েতুর রহিম। এই যে 626 জনের যে তালিকাটা বেরিয়েছে, সেই 626 জনের তালিকার 17 নম্বরে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরিবার সহ সেখানে ছিলেন এবং 18 নম্বর তালিকায় মাননীয় বিচারপতি আপিল বিভাগ এনায়েতুর রহিম পরিবার সহ ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথের ভিত্তি কি,
এই শপথ, এটি তো সংবিধানে নেই। শপথের ভিত্তি হিসেবে একমাত্র একটি বিষয়কে সামনে আনা হয়েছে, যে আমাদের মহান সংবিধানে। দর্শক শ্রোতা, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে। এগুলা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে দেশের মধ্যে কিন্তু অনেকে চাচ্ছে যে আমাদের দেশের বিপক্ষে তারা প্রপাগান্ডা ছড়াতে এবং আমাদের দেশকে নিয়ে অনেক অনৈতিক কথাবার্তা এবং অনৈতিক মানে অনেক কিছুই করছে। দর্শক শ্রোতা, এই দেশটাকে নিয়ে অনেকে অনেক পরিকল্পনা করে, সেইটার বিপক্ষে কিন্তু আমরা চাই আমাদের দেশটা সুন্দর থাকুক, আমাদের দেশটা স্বাভাবিক থাকুক এবং আমাদের দেশের পরিবেশটা মানে স্থিতিশীল থাকুক। এটার লোককেই কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার যিনি রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তিনি এসেছিলেন এবং তিনি তার কার্যক্রমগুলো চালাচ্ছিলেন এবং তাকে একদল গ্রুপ মানে কোনো একটা গ্রুপ চাচ্ছে যে ডক্টর ইউনূসকে অস্থিতিশীল করুক বা ডক্টর ইউনূসকে আটকিয়ে ফেলুক। এটার জন্যই কিন্তু অনেক প্রপাগান্ডা অনেক কিছু ছড়ায় আমাদের দেশের মধ্যে, সেইগুলো কথাতে আপনারা কান দিবেন না। দর্শক শ্রোতা, অনেকে এখানে আমাদের দেশের আপডেট নিউজ সম্পর্কে অনেক বক্তব্য দেখিয়েছে, মানে এই বিষয়গুলো নিয়ে আপনারা একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।